আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদের আগেই ৬৩ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন হবে উপদেষ্টা মির্জা আব্বাস। এনসিপি ছাড়লেন আরও ৭ নেতা, জামায়াত জোটকে কেন্দ্র করে দ্বন্দ্ব। সেবা প্রদান প্রক্রিয়া সহজ ও আধুনিক করার আহ্বান শিক্ষামন্ত্রীর। ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। খাল খননকে তিনি বিপ্লবে রূপ দিয়েছিলেন। খাল খনন কর্মসূচিকে বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার দেশব্যাপী নদী নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। এ সময় পানি সম্পদমন্ত্রী মৌ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। সভায় ঈদের আগেই প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি উদ্বোধন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরের সাহাপাড়া খাল উদ্বোধন করবেন। একই সাথে ৬৩ জেলায় মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ খাল খনন উদ্বোধন করবেন। উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়াউর রহমান খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। খাল খননকে তিনি বিপ্লবে রূপ দিয়েছিলেন। খাল খনন কর্মসূচিকে বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পানি সম্পদ মন্ত্রী বলেন, দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সকল কিছু করবে বলে তিনি জানান। খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ বলেন, খাল খনন কর্মসূচি নিয়ে মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন করা হবে। ১৮০ দিনের খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো সাইদুর রহমান খান, স্থানীয় সরকার সচিব মো শহীদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো এনায়েতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আরও ৭ জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। রাঙামাটি জেলা কমিটির এই নেতারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে দল ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৫ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। পদত্যাগ করা নেতারা হলেন যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা, সহ সাংগঠনিক সম্পাদক উষাপ্রু মার্মা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা এবং সদস্য সুলেখা চাকমা। পদত্যাগপত্রে তারা লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ ছুঁড়ে ফেলে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করেছে। সেই আদর্শ লালন করা সম্ভব নয়। এনসিপি রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা গণমাধ্যমকে বলেন, আমি শুনেছি অনেক নেতা পদত্যাগ করেছেন, তবে আমাদের কাছে কোনো লিখিত আবেদন আসেনি। এর কারণ আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখব। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের হয়ে নির্বাচন করেছিল।
নির্বাচনের আগে এই জোটবদ্ধ সিদ্ধান্তের কারণে কয়েকজন নেত্রী যেমন ডাক্তার তাসনিম জারা এবং সামান্থা শারমিন এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেই ধারাবাহিকভাবে এই দুটি মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর সংস্থা পরিদর্শন করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড এহসানুল হক মিলন। ইতোমধ্যে তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি, এনটিআরসিএ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রী প্রতিটি অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান যে সেবা প্রার্থীরা যাতে তাদের কাছে সহজে, দ্রুত এবং আধুনিক সেবা পেতে পারে সেটি নিশ্চিত করা। অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে নতুন প্রজন্মের প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা যাতে নির্মাণ কাজ হয় টেকসই, সুন্দর এবং ব্যয় সাশ্রয়ী। এদিন প্রথমে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন। সভায় তিনি বলেন, সরকারি কাজে সুষ্ঠু সমন্বয়, খোলামেলা আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মপরিবেশ আরও কার্যকর করতে হবে। তিনি কর্মকর্তাদের নির্ভয়ে ও যুক্তির ভিত্তিতে মতামত প্রদানের আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের অভ্যন্তরে অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে একটি সহযোগিতামূলক কর্মপরিবেশ গড়ে তুলতে হবে, যাতে শিক্ষা খাতে সেবার গতি ও মান বৃদ্ধি পায়। মন্ত্রী শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের উপর গুরুত্বারোপ করে বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকদের যেন অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় অফিসে ঘোরাফেরা করতে না হয়। তাদের বেতন ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়সমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। তিনি বদলিতে তদবির বন্ধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। মন্ত্রী সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে অটোমেশন এবং ডিজিটাল পদ্ধতি চালুর ওপর জোর দেন। তিনি বলেন, ভবিষ্যতে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে যাতে সেবা প্রার্থীরা সহজেই তাদের সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট ডেস্ক বা কর্মকর্তার তথ্য জানতে পারেন। একই সঙ্গে অনলাইন সেবার পরিধি সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে সভায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, অধিদপ্তরকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এর সাংগঠনিক কাঠামো ও জনবল বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে শিক্ষা অবকাঠামো উন্নয়নের অনেক কাজ রয়েছে এবং সেসব কাজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। মন্ত্রী আরও বলেন, এলজিইডি ও অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুযোগ রয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একই প্রশাসনিক ছাতার অধীনে থাকায় সমন্বয়ের মাধ্যমে কাজের গতি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেক সময় দেখা যায় নতুন নির্মিত ভবন কয়েক বছরের মধ্যেই জরাজীর্ণ হয়ে পড়ে। তাই নির্মাণ কাজের ক্ষেত্রে ঠিকাদারদের দক্ষতা, জনবল এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা যাচাই করে দায়িত্ব প্রদান করতে হবে। পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা ও কার্যকর তদারকি ব্যবস্থার ওপরও তিনি গুরুত্ব দেন। বিকেলে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ড এহসানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি রচিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই। তিনি স্মরণ করিয়ে দেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে শিক্ষকদের জন্য 50% বেতন চালু করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে অডিট ব্যবস্থার সূচনা করেন। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহিতার একটি শক্ত ভিত তৈরি হয়। তারই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেকুর রহমানের নেতৃত্বে দেশের শিক্ষা খাত বাস্তবমুখীভাবে আরও সামনে এগিয়ে যাবে। মন্ত্রী বলেন,
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট এবং নানা ধরনের অনিশ্চিততা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি দপ্তরসমূহকে মিতব্যয়ী ও দক্ষতার সাথে কাজ করতে হবে। তিনি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসিয়াল কার্যক্রমে গাড়ি শেয়ারিং, বিদ্যুৎ ব্যবহারে সংযম এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা নির্ধারিত মাত্রায় রাখার মতো নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে এই অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে পবিত্র দায়িত্বগুলোর একটি হল তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা। তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। মন্ত্রী আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে স্কুল ও কলেজের জন্য একটি র্যাঙ্কিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান, পরিচালনা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ এবং ফলাফলের ভিত্তিতে সূচক নির্ধারণ করা হবে। দেশে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের ৩ অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বেশি আঘাত হানতে পারে। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার ৬ মার্চ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড মোহাম্মদ ওমর ফারুক সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন। আবহাওয়াবিদ জানিয়েছেন, আগামী ৮ বা ৯ মার্চের দিকে দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে ৯ তারিখ থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের বৃষ্টি সাধারণত স্বল্পস্থায়ী হয় এবং আধ ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। সাধারণত এ ধরনের বৃষ্টি সকালবেলার দিকে অথবা সন্ধ্যের কিছুটা আগে হয়ে থাকে। তিনি আরও বলেন, ১১ বা ১২ মার্চের দিকে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে। ঈদের সময়কালেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। তিনি আরও বলেন, এখনই খুব নির্দিষ্টভাবে সবকিছু বলা কঠিন হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। তবে ওই সময় দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের শুরুতেই মাসভিত্তিক পূর্বাভাসে বলেছিল যে এ মাসে এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের শুরুতেই মাসভিত্তিক পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।